হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো আমরা আজকে WBCS প্রিলিমস 2021-এর ভূগোলের উপর যে আমরা WBCS প্রিলিমিনারি উইনার এই বুকটা থেকে যে প্র্যাকটিস সেটটা আলোচনা শুরু করেছিলাম, সেখানকার আজকে প্র্যাকটিস সেট 5 আজকে আমরা আলোচনা করব। এর আগে 4টি প্র্যাকটিস সেট হয়েছে, তোমরা যদি না দেখে থাকো কেউ তাহলে দেখে নেবে অবশ্যই। তো চলো শুরু করি আজকের সেশনটি। দেখি প্রথম কোশ্চেন কি রয়েছে। দেখো প্রথম কোশ্চেনে রয়েছে নিম্নের কোন পর্বতশ্রেণী মহারাষ্ট্রে অবস্থিত নয়, অর্থাৎ কোন পর্বতশ্রেণীটি মহারাষ্ট্রে নেই। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ মানধব পর্বতশ্রেণী। এটি কিন্তু মহারাষ্ট্রে নেই। এটা কোথায় রয়েছে? এই মানধব পর্বতশ্রেণী কিন্তু রয়েছে মধ্যপ্রদেশে। আর দেখো এই যে বালাঘাট পর্বতশ্রেণী রয়েছে, এটা কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। এটা মহারাষ্ট্রের কোথায় রয়েছে? এই বালাঘাট পর্বতশ্রেণী মহারাষ্ট্রের আহমেদনগর, তারপরে হচ্ছে বিড, লাটুর, তারপরে হচ্ছে ওসমানাবাদ এবং সোলাপুর জেলায় কিন্তু এটি বিস্তৃত। এই কয়েকটা জেলা নিয়ে, একটা হচ্ছে আহমেদনগর, বিড, তারপরে লাটুর, তারপরে হচ্ছে ওসমানাবাদ এবং কি সোলাপুর, এই জেলাগুলির মধ্যে কিন্তু রয়েছে এই বালাঘাট পর্বতটি। তারপরে দেখো রয়েছে কি, তারপরে রয়েছে হচ্ছে হরিশ্চন্দ্রপুর পর্বতশ্রেণী। এটা কিন্তু রয়েছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে উত্তর পশ্চিমে মহারাষ্ট্রে কিন্তু এটি বিস্তৃত। এটি গোদাবরী ও কৃষ্ণা নদী অববাহিকার মধ্যে জল বিভাজিকা গঠন করেছে এই তোমার পর্বতশ্রেণীটি, হরিশ্চন্দ্র পর্বতশ্রেণী। তারপরে রয়েছে দেখো সাতমালা পর্বতশ্রেণী। এটি কোথায় রয়েছে? এই সাতমালা পর্বতশ্রেণী কিন্তু রয়েছে মহারাষ্ট্রের নাসিক শহরের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে এই সাতমালা পর্বতশ্রেণী, অর্থাৎ মানধব পর্বতশ্রেণী কিন্তু মহারাষ্ট্রে নেই। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে অমৃতসর এবং সিমলার অক্ষাংশ প্রায় সমান, তবু এদের জলবায়ুগত পার্থক্যের কারণ কি? অর্থাৎ এদের অক্ষাংশ সমান কিন্তু তবু জলবায়ুর পার্থক্য কেন রয়েছে, এটা এখানে বলেছে। তো দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে দুটি স্থানের উচ্চতার পার্থক্য। আমরা জানি কি উচ্চতার পার্থক্য কী হয়? তারতম্যের কিন্তু হেরফের হয়ে থাকে। তার জন্যই কিন্তু এখানে অক্ষাংশ একই থাকা সত্ত্বেও দুটি স্থানের মধ্যে কিন্তু জলবায়ুর পার্থক্য রয়েছে। তাহলে এখানে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো পাঞ্জাবের অমৃতসর যেটা রয়েছে, পাঞ্জাবের অমৃতসর, সেটা কিন্তু পাঞ্জাব সমভূমি বা সিন্ধু সমভূমির মধ্যে অবস্থিত। আর এর উচ্চতা কত রয়েছে? 234 মিটার। আর হিমাচল প্রদেশের রাজধানী সিমলা যেটা রয়েছে এখানে, এই সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। এই সিমলা কিন্তু হিমাচল হিমালয় বা লেসার হিমালয়ে রয়েছে। আর এর উচ্চতা কিন্তু হচ্ছে 2276 মিটার। আর অমৃতসর এর কিন্তু অক্ষাংশ যদি ধরি তাহলে কিন্তু 31 ডিগ্রি 63 মিনিট উত্তরে রয়েছে। আর সিমলা কিন্তু রয়েছে 31 ডিগ্রি 10 মিনিট, মানে প্রায় সমান রয়েছে। তবু কিন্তু এর হেরফের রয়েছে, কারণ অক্ষাংশ ভেদে আমরা জানি কি জলবায়ুর কিন্তু পরিবর্তন হয়। কিন্তু এক্ষেত্রে অক্ষাংশের ভেদে জলবায়ুর পরিবর্তন না হওয়ার মেন কারণ হচ্ছে তার উচ্চতা কিন্তু সমান নয়। তার জন্যই কারণ হচ্ছে দেখো উচ্চতা বৃদ্ধি পেলে কি হয়? উষ্ণতা কিন্তু হ্রাস পায়। প্রতি কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উষ্ণতা কি হয়? হ্রাস পেয়ে থাকে। আর অমৃতসর কি হয়? তুলনামূলকভাবে সিমলার উচ্চতা বেশি হয়, তার জন্য কিন্তু জলবায়ু পার্থক্য হয়। অর্থাৎ সিমলায় কিন্তু তার জন্য কি হয়? ঠান্ডা জলবায়ু দেখা যায় এখানে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের শহরগুলি পূর্ব থেকে পশ্চিমে সাজাও। এই যে নিচে নাম দেওয়া রয়েছে শহরগুলো, সেই শহরগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সাজাতে হবে। তো দেখো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ প্রথমের থাকবে কি জোরহাট, তারপরে ভোপাল, তারপরে তোমার আমেদাবাদ, তারপরে কিন্তু থাকবে রাজকোট। তো চলো এখানে ম্যাপটা একটু দেখে নেই কী রয়েছে। দেখো ম্যাপে দেখো, এই ম্যাপে দেখলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, তো এখানে দেখো সর্বপূর্ব দিকে, একদম পূর্ব দিকে রয়েছে আসামের জোরহাট, দেখো এখানে রয়েছে। তারপরে দেখো রয়েছে ভূপালের যে মধ্যপ্রদেশের ভূপালটা রয়েছে, তারপরে দেখো রয়েছে তোমার আমেদাবাদ যেটা গুজরাটের রয়েছে। তারপরে তারও একদম পশ্চিম দিকে, একদম সর্বপশ্চিম দিকেই কিন্তু রয়েছে এই রাজকোট যেটা গুজরাটের রয়েছে। তাহলে দেখো এখানে কি হলো, সর্বপ্রথম হলো গুজরাট পূর্ব দিকে, তারপরে ভোপাল, তারপরে আমেদাবাদ, তারপর হচ্ছে গুজরাট। তো ম্যাপটা দেখি তোমরা বুঝে নিলে যে এখানে কি রয়েছে, কোনটা আগে রয়েছে কোনটা পরে রয়েছে। নিম্নের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন অরণ্য রয়েছে কোথায়? সবচেয়ে কম অরণ্য কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, অর্থাৎ গুজরাট রাজ্যে কিন্তু সবচেয়ে কম অরণ্য রয়েছে। দেখো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এই যে গুজরাট যে রাজ্যটা রয়েছে, এটা কিন্তু 2019 সালে যদি হিসাব করি তাহলে কিন্তু সর্বনিম্ন অরণ্য রয়েছে। এখানে অরণ্য রয়েছে হচ্ছে 14,857 বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে, যেটা আমরা শতকরা যদি হিসাব ধরি তাহলে কিন্তু 7.57% কিন্তু রয়েছে অরণ্য এখানে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতে সর্বাধিক কোন জনজাতি বসবাস করে? সবচেয়ে বেশি কোন জনজাতি ভারতে বসবাস করে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন বি, অর্থাৎ ভূমধ্যসাগরীয় যে জনজাতি রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি বসবাস করে। তো দেখো এখানে ভারতে ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠীর মানুষ কিন্তু সর্বাধিক রয়েছে। আর কোথায় কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, পশ্চিমাঞ্চলে, এগুলো কিন্তু দেখা যায়। আর এদের গায়ের রং সাধারণত হালকা ফর্সা, আর নাক একটু উঁচু এবং দীর্ঘ হয়, আর চুল ঘন কালো হয়। এটা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোন জনজাতি মধ্য ভারতে বসবাস করে না? মধ্য ভারতের মধ্যে কোন জনজাতি বসবাস করে না? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ টোডা জনজাতি যে রয়েছে এটা কিন্তু মধ্য ভারতে বসবাস করে না। এটা কোথায় রয়েছে?
এটা কিন্তু রয়েছে এই যে টোডা উপজাতি যেটা রয়েছে এটা কিন্তু রয়েছে নীলগিরি ও কর্ণাটকের কর্নুল জেলায় কিন্তু এই জনজাতিটা দেখা যায়। আর মধ্য ভারত বলতে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে কি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলোকে কিন্তু মধ্য ভারতে ধরা হয়। তো দেখো এইটা মধ্য ভারত অর্থাৎ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কিন্তু এই টোডা উপজাতি নেই। তাহলে দেখো তারপরে রয়েছে কি সবার প্রথমে এখানে সিতে অপশন সিতে রয়েছে কি ভিল। এই ভিল কোথায় দেখা যায়? এই ভিল এবং এই যে অপশন এতে রয়েছে গোন্ড, এরা কিন্তু দেখা যায় কোথায়? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট এই স্থানগুলোতে কিন্তু রয়েছে। তার জন্য কি তাহলে এটা কী রয়েছে? ভিল এবং গোন্ড এগুলো কিন্তু সবগুলি কী রয়েছে? মধ্য ভারতে রয়েছে। তারপরে অপশন ডিতে রয়েছে কি মুন্ডা। মুন্ডা কোথায় রয়েছে? এই মুন্ডা উপজাতি কিন্তু রয়েছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তারপরে ছত্তিশগড়, মধ্য ভারত এই অঞ্চলগুলিতে রয়েছে মুন্ডা উপজাতি। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি অর্থাৎ টোডা। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোন শস্যটি শুষ্ক কৃষির অন্তর্ভুক্ত? শুষ্ক কৃষির অন্তর্ভুক্ত কোনটা রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি অর্থাৎ সবগুলি হচ্ছে এখানে কিন্তু শুষ্ক কৃষির অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে দেখো 50 সেমির কম বাৎসরিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেখানে রয়েছে সেখানে জলসেচের সুবিধা নেই, সেই সব অঞ্চলে কিন্তু জলের স্বল্প যোগানের উপর ভিত্তি করেই যে কৃষিকাজটা করা হয় সেটাকেই বলা হয় কি শুষ্ক কৃষি। আর ভারতের শুষ্ক কৃষি ব্যবস্থার ফসলগুলো হলো কি কি? এক হচ্ছে মিলেট, তারপর হচ্ছে ভুট্টা, তৈলবীজ এবং বিভিন্ন ডাল জাতীয় শস্য, এগুলো সব হচ্ছে কি আমাদের হচ্ছে শুষ্ক কৃষির ফসল। তো মিলেট বলতে এখানে বোঝা যাচ্ছে জোয়ার, বাজরা, রাগি, তারপরে রাজগিরা, এগুলো হচ্ছে সব এই আমাদের শুষ্ক কৃষির অন্তর্ভুক্ত। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে সবগুলি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি সরাবতী নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে হচ্ছে মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্পটি। এটা কোথায় রয়েছে? এটা কর্ণাটকের সরাবতী নদীতে যোগ জলপ্রপাতের উপর 120 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ মহাত্মা গান্ধী এই জলবিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু স্থাপিত হয়েছে। আর এটা তোমার কাজ শুরু হয় কত সালে? এটার কিন্তু কাজ শুরু হয়েছিল 1948 সালে এর কাজ শুরু হয়। আর এটি এর আগে নাম একটা ছিল অন্য নাম, এর নামটা পরবর্তীতে পরিবর্তন হয়। এর নাম কিন্তু আগে ছিল কৃষ্ণা রাজেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোন ন্যাশনাল পার্ক টপ স্লিপ নামে পরিচিত? তো দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি অর্থাৎ ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আর এই ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে তামিলনাড়ুর আনাইমালাই পাহাড়ে কিন্তু এটা রয়েছে। আর এটিকে টপ স্লিপ বলা হয় কারণ হচ্ছে এর যে 19বিংশ শতকে স্থানীয় মানুষেরা এই পাহাড় থেকে কিন্তু গাছ কেটে কাঠের যে গুঁড়িগুলো ছিল সেগুলো কিন্তু নিচে গড়িয়ে ফেলতো, আর এই গড়িয়ে ফেলার জন্যই কিন্তু একে বলা হয় কি টপ স্লিপ। আর দেখো এই যে ন্যাশনাল পার্কটা রয়েছে এটা কিন্তু এর আগে নাম ছিল কি আনাইমালাই টাইগার রিজার্ভ কিন্তু এর নাম ছিল, এই আনাইমালাই টাইগার রিজার্ভ নামে কিন্তু এটা পরিচিত ছিল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোন উপজাতি মণিপুরে বসবাস করে? কোন উপজাতিটি মণিপুরে রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি অর্থাৎ কুকি উপজাতি, এগুলো কিন্তু মণিপুরে রয়েছে। এই কুকি উপজাতিটি মণিপুরে রয়েছে। আর দেখো এই কুকি উপজাতির মানুষেরা কিন্তু মিজোরামে মিজো নামে পরিচিত। এই কুকি উপজাতিরা মিজোরামে যেগুলো রয়েছে কুকি উপজাতি তাদের কিন্তু মিজো বলা হয়। এরা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে আর এদের প্রধান উৎসব হচ্ছে মিমকুট। মিমকুট বলতে হচ্ছে MIM তারপর হচ্ছে KUT, মিমকুট নামে কিন্তু এরা পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের শহুরে জনসংখ্যা দশকীয় শতাংশের বৃদ্ধির হার সবথেকে বেশি ছিল কত সালে? অর্থাৎ শহুরে জনসংখ্যা কোন দশকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল? তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ 1971 থেকে 1981 এই দশকটিতে কিন্তু শহুরে জনসংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল। কত বৃদ্ধি পেয়েছিল? 46.02% কিন্তু বৃদ্ধি পেয়েছিল এই সময়। আর সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছিল কোন সালে? সেটা হচ্ছে 1901 থেকে 1911 সাল এই দশকটাতে কিন্তু সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছিল, 0.35% কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে কোন সালে কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল শহুরে জনসংখ্যা, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোন রাজ্যে সব থেকে কম জনঘনত্ব রয়েছে? কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন এ অরুণাচল প্রদেশে কিন্তু জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে। এখানে মাত্র 17 জন করে রয়েছে প্রতি বর্গ কিমিতে, সব থেকে কম হচ্ছে এখানে। আর সবচেয়ে বেশি রয়েছে কিন্তু বিহারে হচ্ছে 1102 জন করে প্রতি বর্গ কিমিতে রয়েছে। আর দেখো এই যে অরুণাচল প্রদেশ এখানে কিন্তু 2001 সালের হিসাবে অর্থাৎ 2001 সালে কিন্তু প্রতি বর্গ কিমিতে কত ছিল? 13 জন করেছিল, অনেকটাই বেড়ে গেছে এখন হয়ে গেছে তোমার 17 জন করে প্রতি বর্গ কিমিতে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে হলো, তো এখানে দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি অর্থাৎ গ্রেটার নয়ডা থেকে আগ্রা পর্যন্ত এই স্থান পর্যন্ত বিস্তৃত ছিল হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। তো দেখো যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেস যাকে বলা হয় তাজ এক্সপ্রেস, সেই যে তাজ এক্সপ্রেস কিন্তু উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা ও
ও আগ্রা, অর্থাৎ আগ্রা বলতে এখানে কুবের পুত্র যে স্থানটা রয়েছে সেখানে সেই স্থানটার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। আর এর তোমার দৈর্ঘ্য কত রয়েছে? 168 কিমি কিন্তু দৈর্ঘ্য রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের কোন ধরনের কারখানায় সর্বাধিক তোমার সংখ্যায় শ্রমিক নিযুক্ত রয়েছে। তো দেখো আমরা জানি সবচেয়ে শ্রমিক বেশি নিযুক্ত রয়েছে কোথায়? কৃষিতে কিন্তু সবচেয়ে বেশি শ্রমিক নিযুক্ত রয়েছে। আর কারখানার মধ্যে কোথায় রয়েছে? এই বস্ত্র শিল্পে কিন্তু সবচেয়ে বেশি শ্রমিক নিযুক্ত রয়েছে। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো প্রায় 35 মিলিয়ন মানুষ কিন্তু রয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত। কারণ শিল্পদ্রব্য উৎপাদনের 14% এবং মোট রপ্তানির প্রায় 24.6% কিন্তু উপার্জন আসে কোথা থেকে? এই বস্ত্র শিল্প থেকে। তার জন্যই কিন্তু এখানে বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক সবচেয়ে বেশি রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা অবস্থিত। উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, বিশাখাপত্তনমে কিন্তু রয়েছে উপকূল ভিত্তিক তোমার ইস্পাত কারখানা। আর দেখো ভারতের প্রথম উপকূল ভিত্তিক ইস্পাত কেন্দ্রটি কিন্তু অন্ধ্রপ্রদেশের এই বিশাখাপত্তনমেই রয়েছে। আর এটি পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গড়ে উঠেছে। আর এই উপকূলবর্তী অবস্থানের যে কারণে এই বন্দরের মাধ্যমে কিন্তু অস্ট্রেলিয়া কয়লা আনা হয়, যা 70% বিদ্যুতের চাহিদা কিন্তু মিটিয়ে থাকে। এছাড়া উপকূল ভিত্তিক ইস্পাত কেন্দ্র থেকে লৌহ ইস্পাত বিদেশে কিন্তু রপ্তানি করা হয়। তো এই যে উপকূল ভিত্তিক ইস্পাত কারখানাটি রয়েছে এখান থেকে কিন্তু তোমার লৌহ ইস্পাত বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোথায় লৌহ আকরিক পাওয়া যায় না? এখানে কোথায় লৌহ আকরিক পাওয়া যায় না? এখানে কিন্তু রাইট অ্যান্সার অপশন সি, তালবাড়া কিন্তু এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো রাজস্থানের বাঁশওয়াড়া জেলায় তালবাড়ায় লৌহ আকরিক কিন্তু পাওয়া যায় না। এখানে কি পাওয়া যায়? এখানে কিন্তু ম্যাঙ্গানিজ পাওয়া যায়। আর রাজস্থানে যে দেখো এই যে ডাবলা রয়েছে, এই ডাবলা কিন্তু রয়েছে রাজস্থানে। আর এটি হচ্ছে একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র। তারপরে রয়েছে কি মরিজা, এটা কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে তোমার জয়পুরে। তারপরে দেখো রয়েছে থুর, এটা কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে আমার হচ্ছে উদয়পুর জেলায় কিন্তু রয়েছে। আর এটা কি করে? হেমাটাইট ও ম্যাগনেটাইট জাতীয় কিন্তু আকরিক লোহা এখান থেকেই পাওয়া যায়, এই থুর থেকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের পরমাণু শক্তির দ্বারা উৎপাদিত বিদ্যুতের হার। ভারতের পরমাণু শক্তি থেকে কত % বিদ্যুৎ উৎপাদন করা হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ 2% কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। আর ভারতের পারমাণবিক শক্তি দ্বারা 1.70% বিদ্যুৎ উৎপাদন করা হয় অ্যাকচুয়ালি। এখানে 2% হবে রাইট অ্যান্সার। তো দেখো তাপবিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বেশি কোথা থেকে আসে? এটা হচ্ছে তাপবিদ্যুৎ থেকে আসে। বিদ্যুৎ উৎপাদন যে হয়ে থাকে তার সবচেয়ে বেশি পরিমাণ আসে তাপবিদ্যুৎ থেকে। কত পরিমাণ? 69.75%। আর জলবিদ্যুৎ থেকে আসে কত? 11.37% জলবিদ্যুৎ থেকে আসে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে জজিলা গিরিপথটি অবস্থিত। এই জজিলা গিরিপথ কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ কাশ্মীর উপত্যকা এবং লাদাখের মধ্যে কিন্তু এই জজিলা গিরিপথ রয়েছে। দেখো এর দ্বারা কি করা হয়? এর দ্বারা কিন্তু শ্রীনগরের সঙ্গে কার্গিল ও লেহের সংযোগ স্থাপন করা হয়। আর শ্রীনগর ও লেহের মধ্যবর্তী জাতীয় সড়কপথ রয়েছে একটা, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে NH1, এটা মনে রাখবে তোমরা। আর প্রতি বছর ভারী তুষারপাতের কারণে এখানে যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। যখন বেশি তুষারপাত হয় তখন কিন্তু এখানকার যানবাহন চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়। আর এই সমস্যা সমাধানের জন্য জজিলার টানেল নির্মাণ করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোনটি ফুটলুস ইন্ডাস্ট্রি? তো দেখো এই ফুটলুস ইন্ডাস্ট্রি বলতে শেখর আলগা শিল্প বলা হয় একে। তো এই শেখর আলগা শিল্প কিন্তু কাঁচামাল অধ্যুষিত স্থান, অর্থাৎ যেখান থেকে কাঁচামাল পাওয়া যায় এবং যে স্থানে আমরা রপ্তানি করে মালটা যেখানে বিক্রি করা হয়, বাজারজাত করা হয়, সেই বাজার বা কাঁচামাল যেখান থেকে আনা হয় সেই স্থানে যে কোনো স্থানে কিন্তু এই শিল্পটা গড়ে উঠতে পারে। অর্থাৎ এই শিল্পর কোনো নির্দিষ্ট স্থান নেই যে এখানে কাঁচামালের এখানেই গড়ে তুলতে হবে। তার জন্যই কিন্তু একে বলা হয় ফুডলুস ইন্ডাস্ট্রি। এটা কিন্তু একমাত্র অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই IT শিল্প কিন্তু যে কোনো স্থানে গড়ে তোলা হয়। আর এটা সবসময় গড়ে তোলা হয় কারণ যেসব কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামাল, যেগুলোতে 1 টন তোমার কাঁচামাল থেকে 1 টন উপজাত দ্রব্য তৈরি করা যায়, সেই সব শিল্পই কিন্তু যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। আর যেখান থেকে কাঁচামাল বেশি, অর্থাৎ 10 কেজি কাঁচামাল থেকে যদি 1 কেজি শিল্প উৎপাদন, অর্থাৎ উৎপাদিত দ্রব্য যদি 1 কেজি হয় 10 কেজি কাঁচামাল থেকে, তাহলে কিন্তু সেই শিল্পটা সবসময় কোথায় গড়ে ওঠে? সবসময় কিন্তু সেই শিল্পটা গড়ে ওঠে হচ্ছে কাঁচামাল অধ্যুষিত স্থানে। কারণ কি? যখন এটা বাজারের কাছাকাছি অঞ্চলে গড়ে উঠবে তখন এই 10 কেজি কাঁচামাল কিন্তু বাজারে নিয়ে আসতে হবে, তাতে পরিবহন খরচ কিন্তু অনেক বেশি লাগবে। আর যদি এটা কাঁচামাল অধ্যুষিত অঞ্চলে গড়ে তোলা যায় তাহলে কিন্তু 10 কেজি কাঁচামাল থেকে 1 কেজি যে পণ্য হলো সেটা কিন্তু বাজারে নিয়ে গেলেই হচ্ছে, অর্থাৎ 1 কেজি যে তোমার পরিবহন খরচ, সেই পরিবহন খরচেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু এখানে এই শিল্পগুলো সাধারণত কোথায় গড়ে ওঠে? তোমার কাঁচামাল অধ্যুষিত স্থানে গড়ে ওঠে। আর এগুলো হচ্ছে কি কি? এই চিনি শিল্প, তারপর হচ্ছে সিমেন্ট শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, এগুলো সব কিন্তু কাঁচামাল অধ্যুষিত স্থানে গড়ে ওঠে।
পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিম্নের পর্বতগুলো পূর্ব থেকে পশ্চিমে সাজাও। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যদি সাজাই তাহলে কোন পর্বতটি আগে পড়বে, কোনটা পরে পড়বে। তো দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ প্রথমেই হবে নাগা, তারপরে হবে জয়ন্তিয়া, তারপরে খাসি, তারপরে গারো। তো চলো ম্যাপটা একটু দেখে নিই। প্রথমেই দেখো রয়েছে নাগা পর্বত, একদম দেখো পূর্ব দিকে রয়েছে, তারপরে রয়েছে জয়ন্তিয়া পর্বত, তারপরে দেখো রয়েছে খাসি পর্বত, তারপরে রয়েছে গারো পর্বত। তো এইভাবে প্রথমে নাগা, তারপরে জয়ন্তিয়া, তারপরে খাসি, তারপরে গারো হবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, যৌথ বন ব্যবস্থাপনা গৃহীত হয়েছে। অর্থাৎ যৌথ বন ব্যবস্থাপনা গৃহীত হয়েছে কোথা থেকে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ ন্যাশনাল ফরেস্ট পলিসি যেটা রয়েছে 1988 সালের, সেটার থেকে কিন্তু যৌথ বন ব্যবস্থাপনা গৃহীত হয়েছে। তো দেখো এখান থেকে যেটা মনে রাখবো, এর মাধ্যমে কিন্তু অরণ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ করে আর কি, এর মাধ্যমেই। আর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় যে রয়েছে তোমার আড়াবাড়ি অঞ্চলটি, সেইটি কিন্তু কী হচ্ছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চালু হয়েছে এই তোমার মেদিনীপুরের আড়াবাড়িতে। এটা এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ময়ূর ঝর্ণা হাতি সংরক্ষণ অঞ্চলটি অবস্থিত। এই ময়ূর ঝর্ণা হাতি সংরক্ষণ অঞ্চলটি কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার সীমান্তে কিন্তু এটি রয়েছে। দেখো ময়ূর ঝর্ণা হাতি সংরক্ষণ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের এই তোমার পশ্চিম মেদিনীপুর আর তারপর বাঁকুড়া জেলা এর সীমান্তবর্তী অঞ্চলে তো রয়েছে। আর এর আয়তন কত? এর আয়তন কিন্তু হচ্ছে 414.06 বর্গ কিমি। আর এই অঞ্চলকে কিন্তু জোন অফ ইনফ্লুয়েন্স নামে ডাকা হয়, অর্থাৎ এর নাম আর একটা রয়েছে, জোন অফ ইনফ্লুয়েন্স বলা হয় এটাকে। আর এখানে 118টি হাতি রয়েছে। আর এই যে অঞ্চলটা রয়েছে এটা কিন্তু 2002 সালের 24শে অক্টোবর এই হাতি সংরক্ষণ কেন্দ্রটি, অর্থাৎ এই কেন্দ্রটিকে হাতি সংরক্ষণ স্থান হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে পটজল মৃত্তিকা পাওয়া যায়? পটজল মৃত্তিকা কোথায় পাওয়া যায়? এই পটজল মৃত্তিকা কিন্তু পাওয়া যায় কোথায়? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, উত্তরের পার্বত্য অঞ্চলে কিন্তু এটি পাওয়া যায়। তো দেখো এটা কোন কোন অঞ্চলে রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল, শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ারের তোমার কুমারগ্রাম, কালচিনি থানা এই এলাকাগুলোতে কিন্তু এই পটজল মৃত্তিকা রয়েছে। আর এই মাটি জৈব পদার্থ এবং বালি সমৃদ্ধ, কিন্তু অম্লধর্মী হয়ে থাকে এই মাটিটা। আর এর বর্ণ সবসময় ধূসর বা হালকা বাদামি হয়ে থাকে, এটা এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, মোরাম মৃত্তিকা অবস্থিত, অর্থাৎ মোরাম মৃত্তিকা ব্যবহৃত হয়ে থাকে। মোরাম মৃত্তিকা কোথায় ব্যবহৃত হয়ে থাকে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে কিন্তু এই মোরাম মৃত্তিকা ব্যবহার করা হয়ে থাকে। দেখো মোরাম মৃত্তিকা সাধারণত কী হয়, এই মোরাম মৃত্তিকা কিন্তু কাঁকুড়ে, তারপরে জলধারণ ক্ষমতা এর কম থাকে এবং জৈব পদার্থহীন, অ্যালুমিনিয়াম ও লৌহ সমৃদ্ধ হয়ে থাকে। আর এটা কৃষির অনুপযুক্ত হয়ে থাকে। আর মোরাম এই মাটিটা গ্রামাঞ্চলের রাস্তাঘাট বা তোমার বাড়িঘর নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে। এই মাটি যে রয়েছে, এই মাটি কিন্তু ইটের মতো শক্ত এবং লাল বলে কিন্তু এর নাম রাখা হয় কি, তোমার ল্যাটেরাইট কিন্তু রাখা হয়। তাহলে মোরাম মৃত্তিকা যে বলা হচ্ছে, এই মোরাম মৃত্তিকা কাকে বলা হয়? ল্যাটেরাইট মৃত্তিকাকেই কিন্তু মোরাম মৃত্তিকা বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, আয়তনের দিক থেকে ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান। তো দেখো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান তো আগে ছিল 14তম, এখন হয়েছে কততম? 13তম। তো আমরা সবাই জানি জম্মু ও কাশ্মীর যে স্থানটা রয়েছে সেটা দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের রাজ্য সংখ্যা একটা কমে গেছে, আর তার জন্যই কিন্তু এখন 13তম হয়ে গেছে। তো দেখো এখানে প্রথম দিকের যে তোমার স্থানগুলো রয়েছে, অর্থাৎ আয়তনের সবচেয়ে বৃহত্তম স্থান কোনটি? এখানে কিন্তু রাজস্থান হচ্ছে সবচেয়ে বৃহত্তম আয়তনের দিক থেকে, এখানে তোমার আয়তনটা দেওয়া রয়েছে। আর মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে, মহারাষ্ট্র রয়েছে তৃতীয় স্থানে, উত্তরপ্রদেশ রয়েছে চতুর্থ স্থানে। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।